আচ্ছা, বিয়ে করার জন্য কেউ কি স্বেচ্ছায় নিজের মান-সম্মান বাজি রেখে নিজেকে অক্ষম প্রমাণ করতে চায়? শুনতেও অদ্ভুত লাগলেও আমাদের আজকের সিনেমার হিরো সুন্দর ঠিক এই পাগলামিটাই করেছে। গল্পটা সুন্দর আর লীলার, যাদের ছোটবেলাটা ছিল একদম সাধারণ ৮-১০টা বাচ্চার মতো। কিন্তু বড়বেলায় তাদের কপালে জুটল একরাশ ঝামেলা। একজন হিরো হতে গিয়ে জিরো হয়েছে, আর অন্যজন সবার ভিড়েও ছিল ভীষণ একা। কিন্তু এই দুজন যখন প্রেমে পড়লো, তখন পরিবারকে রাজি করাতে তারা এমন এক মাস্টার প্ল্যান করলো যা শুনলে আপনি শুধু হেসেই যাবেন। একদিকে লীলার ভুয়া প্রেগন্যান্সি, আর অন্যদিকে সুন্দরের আজব মেডিকেল রিপোর্ট। এই মিথ্যার পাহাড় কি শেষ পর্যন্ত ধসে পড়বে? শুরুতে মুভিটা হয়তো একটু ধীর গতির মনে হতে পারে, কিন্তু একবার কানেক্ট হয়ে গেলে আপনি চাইলেও ১ সেকেন্ডের জন্য স্কিপ করতে পারবেন না। তো কথা বলছিলাম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মুভি আন্তে সুন্দরারিনী কি এর কথা। তো চলুন সুন্দরের এই অদ্ভুত হাসির লড়াইয়ের গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা সুন্দর নামে একটা ছেলেকে দেখি এয়ারপোর্টে বসে আছে। ও কারো জন্য তো অপেক্ষা করছিল। আসলে সুন্দর আমেরিকায় যাচ্ছে। ও তো ভীষণ খুশি। কত বছরের সাধনা আজ পূরণ হতে যাচ্ছে। তো চলুন সুন্দর কেন আমেরিকায় যাচ্ছে, তাছাড়া ওর পূর্বের কিছু কাহিনী সম্পর্কে আগে জেনে নেই। সিন আসে কয়েক বছর পেছনে, সুন্দরের সেই ছোটবেলাতে। একদিন একটা প্রোগ্রামে সুন্দর আর লীলা, নামটা মনে রাখবেন, লীলা, শিক্ষার গুরুত্ব নিয়ে প্রোগ্রামটা ছিল। সুন্দর আর লীলা অসাধারণ পারফর্ম করে। সুন্দরের অভিনয় ছিল একেবারে মাস্টারপিস। একজন আঙ্কেলের সুন্দরের এই অভিনয় খুব পছন্দ হয়। উনি পেশায় একজন ফিল্ম ডিরেক্টর। সুন্দরের অ্যাক্টিং নিয়ে খুব প্রশংসা করেন। আঙ্কেল আন্টিকে বলেন ওনার একটা বাচ্চাদের অ্যাক্টিং শো আছে, সুন্দরকে ওখানে দেওয়ার জন্য। তাছাড়া সুন্দর আর আন্টি যখন জানতে পারেন এই ফিল্মে চিরঞ্জীবীরও একটা রোল আছে, ওরা তো দিনের বেলায় যেন আকাশে চাঁদ দেখে ফেলে। আঙ্কেলের কিছুটা হলেও লোকটার উপর সন্দেহ হয়। এ তো মিষ্টি মিষ্টি কথা বলছে, ওর কোনো মতলব নেই তো। তো এদিকে এরা দুজন খালি মাঠেই গোল দিয়ে ফেলছে। আপনার ছেলে জুনিয়র চিরি হবে, দেখে নিয়েন। তাছাড়া আন্টি যখন জানতে পারেন শুটিংটা হবে আমেরিকা, এবার আর কি, আন্টি আর সুন্দর বাতাসে দুল খেতে শুরু করে। কিন্তু আঙ্কেল কোনোভাবেই সুন্দরকে আমেরিকা পাঠানোর জন্য রাজি হচ্ছিলেন না। ওর বয়সী বা কত, এর মধ্যে তারা আবার ব্রাহ্মণ, সামাজিক অনেক রীতিনীতি আছে। কিন্তু আন্টি এটা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। লোকটা এত বড় একটা সুযোগ দিয়েছে, কে এরকম সুযোগ পায়? উনি হচ্ছেন সুন্দরের বাবার মা। ঠাম্মা যাই বলেন এটাই ফাইনাল হয়। দেখুন মা, এরকম সুযোগ আমাদের ছেলের জন্য বারবার আসবে না। আর সুন্দরেরও তো ইচ্ছা ও একজন অ্যাক্টর হবে। সভ্যতা আর আমাদের বংশের রীতিনীতিকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু তার মানে এই নয় আমরা ওর স্বপ্নকে কোনো গুরুত্ব দেব না। আপনি নিজেই তো একজন গায়ক, আপনি হয়তো নিশ্চয়ই জানেন এরকম একটা মুহূর্তের মূল্য কতটুক। ঠাম্মা কিছুক্ষণ চিন্তা করে বীণা এমনভাবে বাজাতে শুরু করেন আন্টির মুখে হাসি বেশি ওঠে। মানে উনি এমনভাবে বীণা বাজিয়েছেন উনাকে মুখে কিছু বলতে হয়নি, এমনিতেই সবাই বুঝে গেছে। এবার আঙ্কেলেরও তো কিছু করার নেই, যেখানে ঠাম্মা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কিছুদিনের মধ্যেই সুন্দর আমেরিকা চলে যাবে। স্কুলে গিয়ে সুন্দর ভাবটাব মারে। এদিকে এই আঙ্কেল আজ আমেরিকার ভিসা পাসপোর্ট সুন্দরের বাবার হাতে তুলে দেন। আগামীকালই সুন্দর আমেরিকা চলে যাবে। আন্টি সুন্দরকে বুঝিয়ে দিচ্ছেন চিরঞ্জীবীকে সবসময় স্যার বলে রাখবে, সবসময় উনাকে সম্মান দিয়ে কথা বলবে। তুই আমাকে ছাড়া কিভাবে ২ মাস থাকবি রে বাবা? মাকে অনেক মিস করবি না? আঙ্কেল এসে বলেন হ্যাঁ করবে না মানে, চলো তাহলে তোমাদের দুজনকে প্যাক করে আমেরিকা পাঠিয়ে দেই। ওখানে গিয়ে না হয় একজন আরেকজনকে জড়িয়ে ইচ্ছে মতো কান্না করবে। কতবার বলেছি আমার কথা তো তোমরা শুনোই না। এই দেখো কো ডিরেক্টর শঙ্কর একটা আস্তমূলে ফ্রড লুক। ও বাচ্চাদের মিথ্যা আশ্বাস দিয়ে মুম্বাই নিয়ে যায়, এরপর তাদের দিয়ে খারাপ কাজ করায়। আঙ্কেলের চিৎকার চেঁচামেচি শুনে এখানে ঠাম্মাও আসেন। কি হয়েছে রে? ওই দিন বিনা বাজিয়ে বাজিয়ে নাতনিকে আমেরিকা যাওয়ার পারমিশন দিয়েছিলে না? দেখো দেখো কি খবর ছাপা হয়েছে। ভালো হয়েছে সবকিছু আগেই জেনে গেছি, না হলে নাতনিকে কোনো স্টেশনে লেড়া নোংরা হয়ে ভিক্ষা করতে দেখতে। আমার তো কথা তোমরা শুনোই না। সুন্দর বলে মা, তার মানে চিরঞ্জীবী ফিল সত্যি ছিল না? আরে চুপ, কর্তাকে পেয়েছে চিরঞ্জীবী চিরঞ্জীবী, এখনো তোর গিলুতে যায়নি? স্কুলের ড্রেস পরে তাড়াতাড়ি স্কুলে যা। স্কুলে গেলে সবাই সুন্দরের মজা নিতে শুরু করে। কি রে সুন্দর, তুই না অ্যাক্টর হতে চেয়েছিলি, তো মাঝখান দিয়ে ভিখারি রোল করতে গেলো। ঠাম্মা বিনা বাজিয়ে বাজিয়ে পারমিশন দিয়েছিলেন বলে উনি বিনা বাজানোটাই ছেড়ে দেন। আর আমিও এটা মেনে নেই, আমার দ্বারা এসব হিরো টিরো হওয়া সম্ভব না, এর জন্য সিনেমা দেখেও ছেড়ে দেই। এই ঘটনার পর থেকে কেন জানি বাবা আমাকে একটু বেশি কেয়ার করতে শুরু করেন।
একদিন বাবার কাছে একটা সাইকেল আবদার করেছিলাম। উনি কি করেন জানেন? আমি না আবার কখন সাইকেল থেকে পড়ে হাত পা ভেঙে ফেলি, এই চিন্তা করে বাবা আমাকে একটা লেডি সাইকেল কিনে দেন। আমারও কিছু করার নেই, বাবার উপর কথা বলার আমার সাহস ছিল না। এবার সিন আবার ওই প্রথম সিনে যায়। এবার ক্যামেরা লীলাকে ফোকাস করে। প্রোগ্রামটা এমনভাবে ডেকোরেট করা হয়েছিল পত্রিকায় পর্যন্ত তাদের নাম উঠে আসে। সুন্দর সহ যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল সবার নাম আছে, কিন্তু লীলার নাম নেই। লীলা এতে অনেক কষ্ট পায়। পরের দিন লীলা যখন স্কুলে আসে, আগামীকাল আবার স্কুলে একটা ডান্স কম্পিটিশন ছিল। সবার নামই ম্যাডাম একে একে বলেন, কিন্তু লীলার নামই বলেন না। লীলা ম্যাডামের কাছে জানতে চাইলে ম্যাডাম জানান, তুমি তো অমুকের টিমে আছো, আলাদা করে আবার নাম নিতে হয় নাকি? কিন্তু লীলা ভালো করেই খেয়াল করে যারা যারা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করছে ম্যাডাম সবার নাম বলেছেন, শুধু ওর নামই বলেননি। লীলা ম্যাডামকে বলে ওর নাম কেটে দেওয়ার জন্য, ও আসবে না। লীলা সব জায়গায় এরকম কষ্ট পায়। তাছাড়া ওর ক্লাসের কেউই ওকে কেন জানি গুরুত্ব দিত না। ক্লাসে তো অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু লীলার সাথে কেউই কথা বলতো না, কেউই লীলার সাথে বন্ধুত্ব করতো না। সুন্দর বেচারার পরিস্থিতি লীলার মতোই। প্রথমেই তো হিরো হতে গিয়ে জিরো হয়ে আসে, এর উপর আজ এমন করে চুল কেটে আসে, ক্লাসের সবাই তার মজা নিচ্ছিল। আপনি নিশ্চয়ই জানেন সুন্দর ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাদের রীতিনীতি কালচার একটু আলাদা হয়। উপনয়ন দিয়েছে, কিন্তু কিরকম জানি চুল কেটেছে, তাই না? কিন্তু লীলা যখন সুন্দরকে এরকম একটা অবস্থায় দেখে, ও সুন্দরকে নিয়ে মজা না করে ওকে আরো মোটিভেট করে। সুন্দর এতেই অনেক খুশি। তাকে নিয়ে যতই মজা টিটকারি মারা হোক না, ওর যেন এসব গায়েই লাগেনি। এত কনফিডেন্স আসে তার মধ্যে, সিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পরের দিন সুন্দর স্কুলে সাইকেল নিয়ে আসে না। লীলা এই বিষয়ে জানতে চাইলে সুন্দর বলে, আমার সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল, এর জন্য আমি বোনের সাইকেল নিয়ে এসেছিলাম। তো কি হয়েছে, এটা বলতে এত লজ্জা পাচ্ছ কেন? সাইকেল চালানো খারাপ কিছু নাকি? সুন্দর বলে, মেয়েদের সাইকেল দেখে সবাই স্কুলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। লীলা বলে, এখানে লজ্জা পাওয়ার কি আছে, আমি তো বুঝতে পারছি না। পরের দিন থেকে সুন্দর খুশি খুশি লীলার সাথে সাইকেল চালিয়ে স্কুলে আসে। কিছুদিন এভাবেই চলে যায়। দুজনের মধ্যে ভালোই একটা বন্ডিং হয়ে যায়। ক্রিসমাসের দিন সবাই সবাইকে গিফট দেয়, কিন্তু লীলাকে কেউই কিছু দেয় না। তবে সুন্দর লুকিয়ে লীলাকে একটা ছবি দেয়। কিন্তু ওর লো কনফিডেন্সের জন্য ওটাতে ওর নামটা লিখতে পারেনি। এরপর সিন শিফট হয় কয়েক বছর পর। সুন্দর বিলবোর্ড কোম্পানিতে চাকরি করে। ওদিকে লীলার ছোটবেলা থেকেই স্বপ্ন ও একজন ফটোগ্রাফার হবে। লীলার বাবা আজ পর্যন্ত লীলার কোনো বিষয়েই না করেননি। লীলার বড় বোন পুষ্পা ও আবার উল্টো। আঙ্কেল আন্টি যেভাবে বলেন পুষ্পা ওভাবেই চলে। লীলা বর্তমানে একজন পপুলার ফটোগ্রাফার। সুন্দর অনেকদিন ধরে বলবে ও যে লীলাকে ভালোবাসে, কিন্তু বছরের পর বছর পার হয়ে যায়, সুন্দর সাহস করে বলতেই পারে না। অবশেষে আজ মনে অনেক জোর নিয়ে লীলাকে একটা রেস্টুরেন্টে ডাকে। আজ তো প্রপোজ করেই দম নেব। কিন্তু 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 সুন্দর দেখে লীলা বামসি নামে একটা ছেলেকে সাথে করে নিয়ে এসেছে। তাদের কথা বলার ধরন দেখে সুন্দর বুঝতে পারে তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসে। এই কষ্টে আগে একবার ধোঁকাকে ফিল্ম দেখা বন্ধ করেছিল। এখন লীলা ফটোগ্রাফার হওয়ায় ফটো তোলা এমনকি ভিডিও কলে কথা বললেও ক্যামেরা বন্ধ করে কথা বলে। এবার একটু সিনেমার মেইন পয়েন্ট থেকে সরতে হচ্ছে। যদি এই জিনিসটা ক্লিয়ার না করি তো সামনের সিনগুলো বুঝতে সমস্যা হতে পারে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। জানিয়ে রাখি, আমি কিন্তু মুভির মতো করে এক্সপ্লেন করছি না, আমি সবার থেকে আলাদা করে এমনভাবে এক্সপ্লেন করছি আপনি যাতে বুড়ো না হন আর মুভিটা ফিল করতে পারেন। তো সুন্দর যে কোম্পানিতে চাকরি করে উনি এই কোম্পানির ম্যানেজার। জানিয়ে রাখি, কাকুর সাথে সুন্দরের খুব ভালো একটা বন্ডিং। উনি ওকে বেকামা বলেই ডাকেন। সুন্দর ওনার সাথে সবকিছু শেয়ার করে। কোম্পানি থেকে আজ দুজন লোক চাকরি ছেড়ে দিয়েছে। এই মেয়েটার নাম সোমিয়া, তাদের কোম্পানির একজন দক্ষ এমপ্লয়ি। আগামীকাল ফটোগ্রাফার আসবে, ওদের বিলবোর্ডে একটা ছবি টাঙানো লাগবে। সোমিয়া তো মেয়ে মানুষ, নাম আর চেহারা একটু মনে রাখবেন। আর বাকি দুজন তো চলে গেছে, আর যারাই আছে ওদের দিয়ে এই কাজ হবে না। কাকু সুন্দরকে এর জন্য আগামীকাল আসতে বলেন। সুন্দর বারবার বলছিল ও ফটো টটো এসবে ইন্টারেস্ট না, ও উঠতে পারবে না, কিন্তু কাকু সুন্দরের কোনো কথাই শুনেন না। বেচারা সুন্দর ফটোটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ও মা, এ কি ফটোগ্রাফার দেখে লীলা
দুজনে একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাকু এসে বলেন, এই যে নিব্বা নিব্বি, টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি। তো ফটো টটো শুট শেষ করে দুজন কফি খেতে খেতে গল্প করে। লীলা জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে, আমার ফোনও ধরছো না? সুন্দর বলে, দেখো না নাকি কত কাজ আমার, কাজের চাপে ঘড়ি পড়াও ছেড়ে দিয়েছি। তোমার কি অবস্থা, বিয়ে কবে করছো? আমরা দেখতে পাই লীলার মুখে অন্যরকম একটা প্রতিচ্ছবি। সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। লীলাকে বিয়ে করার জন্য ঘর থেকে চাপ দেওয়া হচ্ছে। বামসিকে লীলা যখন এটা জানায়, বামসি বলে আরো 6টা মাস ম্যানেজ করার জন্য। কিন্তু বামসি যখন কফি আনতে যায় তখন বামসির ফোনে একটা কল আসে। আশা করছি ভেঙে বলা লাগবে না, লীলা এতে অনেক কষ্ট পায়। লীলার এই কাহিনীটা শুনে সুন্দরের একটা কথা মনে পড়ে। জানো, যখন আমরা সেলুন থেকে চুল কেটে এসে আয়নাতে নিজেকে দেখি তখন কিরকম জানি নিজেকে আলাদা আলাদা মনে হয়। দ্বিতীয়বার যখন দেখি ঠিক আছে, কিন্তু জানো 4-5 দিন পর যখন নিজেকে আবার আয়নার মধ্যে দেখি, বাহ, আমাকে তো হিরো আলমের থেকে কম মনে হয় না। তোমার কাহিনীটা এরকমই, সময়ের সাথে সাথে তুমিও এটা বুঝে যাবে। क्या बात है सर, क्या बात, ये बात है। ইয়ে মানে, সেলুন থেকে মাত্র চুল কেটে এসেছি তো এটা ছাড়া জ্ঞান দেওয়ার আর কিছু খুঁজে পাচ্ছিলাম না। সবকিছুই দুজনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায়। হাসি খুশিতে তাদের ভালোই দিনকাল কাটতে শুরু করে। একদিন সুন্দর লীলার বাড়িতে গিয়ে দেখে তার ছবিটাও লাগিয়ে রেখেছে। পাশাপাশি ক্রিসমাসের দিন ও যে একটা ছবি লীলাকে দিয়েছিল, এই ছবিটাও এখানে লাগানো ছিল। সুন্দর যখন জানতে পারে এই ছবিটা লীলার সবচেয়ে পছন্দের ছবিগুলোর মধ্যে একটা, আসলে এই ছবিটা মোটেও কোনো সাধারণ ছবি না। এই ছবিটা এমেলিয়া আইল্যান্ড নামে একটা জায়গার ছবিটা একজন ফিমেল ফটোগ্রাফার তুলেছিলেন। যখন আমি এই কার্ডটা পেয়েছিলাম অনেক খুশি হয়েছিলাম, কিন্তু জানি না এই কার্ডটা আমাকে কে দিয়েছিল। তবে এটা আমি জানি, যেই কার্ডটা আমাকে দিয়েছে ও আমার খুবই কাছের একজন মানুষ। সুন্দর মনে মনে ভাবে, এবার আর দেরি করা যাবে না, না জানি আবার খাঁচা থেকে কখন পাখি উড়াল দিয়ে চলে যায়। একটু বলি, ওই দিন যদিও সুন্দর ওর লো কনফিডেন্সের জন্য কার্ডটায় ওর নামটা লিখতে পারেনি, কিন্তু একটা সংকেত রেখেছিল। আজকের গিফটেও সেম সংকেত থাকায় লীলা চিনতে পারে সুন্দরী তাহলে তার ওই কাছের মানুষটা। এটা জানার পর দুজন আরো ক্লোজ হয়ে যায়, একসাথে আড্ডা দেয়, সময় কাটায়। লীলা সুন্দরের সাথে এতটাই মিশে যায়, কবে যে ওর সাথে বামসি রিলেশন ছিল এটা ভুলেই যায়। যাই হোক, সবকিছুই ঠিকঠাক আছে। এখন দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বললেই তো আর হবে না। এখানে যে সবচেয়ে বড় সমস্যা হলো জাতি নিয়ে। সুন্দর সনাতন ধর্মাবলম্বী আর লীলা খ্রিস্টান ধর্মাবলম্বী। নিজেরা সিদ্ধান্ত নিলেও তাদের পরিবারকে মানানো মোটেও চারটিখানি কথা না। সুন্দর বাড়ি গিয়ে টিভিতে খ্রিস্টান একটা প্রোগ্রাম ফুল ভলিউম দিয়ে চালায়। अभी मजा आएगा ना भिड़ो। দাদি, আমার একটা বন্ধু খ্রিস্টান একটা মেয়েকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চায়। ও বলল তোমার একবার পারমিশন নিয়ে ওকে জানাতে, তুমি কি বলো? দাদি বলেন, ও যদি এখানে আসে ওর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। ও আচ্ছা, তাহলে এটাই তোমার সিদ্ধান্ত? ঠিক আছে, এই শুন, ওর সাথে তোরও ঠ্যাং ভাঙবো। এদিকে লীলা আঙ্কেলকে পুডিং বানিয়ে এনে দেয়। আঙ্কেল যখন জানতে পারেন এই পুডিং ওর এক হিন্দু বান্ধবী বানিয়ে দিয়েছে, আঙ্কেল তো ভীষণ রেগে যান। ইনডাইরেক্টলি দুজন তাদের পরিবারকে এটা বুঝাতে চেয়েছিল, কিন্তু তাদের সবার যে রিয়াকশন,
এদিকে লীলার একটা টেনশনে আছে। ছোটবেলা থেকেই ওর বাবার কাছে ও যা চেয়েছে তাই পেয়েছে। এরকম কখনো হয়নি আঙ্কেল লীলার কোনো কথা রাখেননি। যদিও পুশু আঙ্কেলের কাছে এতটাও আবদার করেনি, কিন্তু একদিন পুশু জানায় ও একজনকে ভালোবাসে। আঙ্কেল যদিও প্রথম দিকে বিষয়টা মেনে নেননি, কিন্তু আন্টি বুঝিয়ে শুনিয়ে আঙ্কেলকে মানিয়ে নেন। খুব ধুমধাম করে ওদের নিয়ম অনুযায়ী তাদের বিয়েটা হয়। এরপর পুশু প্রেগনেন্ট হয়। কয়েক মাস পর যখন পুশুর ডেলিভারির সময় আসে, তবে দুর্ভাগ্য বাচ্চাটা মারা যায়। পুশুর শ্বশুর বাড়ির লোক এর জন্য পুশুর পরিবারকে জাজ করে। হয়তো তাদের জেনেটিক কোনো প্রবলেম আছে। তবে এর ঠিক কয়েক মাস পর পুশু আবার প্রেগনেন্ট হয়। আজ ওর বাপের বাড়ি এসেছে। পুশু লীলাকে বলে, এর আগে যেটা আমার সাথে হয়েছিল সবাই আমাকেই এর জন্য দোষ দেয়। কত যে কথা শুনতে হয়েছে। এখন আমি আবার প্রেগনেন্ট। এখন আমার শ্বশুর বাড়ির সবাই খুশি। আমার কাছে যা মনে হচ্ছে, প্রেগনেন্ট না হলে এই সমাজে মেয়েদের কোনো ভ্যালুই নেই। আমি বিয়ে করার আগে ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, হানিমুনে যাব, নিজের একটা ঘর হবে, কত কিছু, শুধু বাচ্চা ছাড়া। কিন্তু কপাল দেখ বোন, এখন যতই আফসোস করি কিছুই করার নেই। তোকে আমি একটা ফ্রি অ্যাডভাইস দেই, তুই জোসেফের সাথে আগে এই বিষয়ে কথা বলে নিবি। আসলে আঙ্কেল মনে মনে লীলাকে জোসেফের সাথে বিয়ে দেবেন বলে ভেবে রেখেছেন, কিন্তু লীলা এটা জানেই না। আঙ্কেল একটা উত্তম সময়ের জন্য অপেক্ষা করছেন। লীলা সুন্দরকে জানালে তাদের সাধ্যমতো যতটুকু করার ছিল ওরা করেছে। এবার তারা এমন একটা সিদ্ধান্ত নেয়, লীলা আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি তুমি শুনে আবার ভয় পেও না। তুমি প্রেগনেন্ট, তোমার মা বাবাকে এটা বলবে। কি বললে? লীলা তো অনেক রেগে যায়। আরে লীলা, আমার কথাটা তো শুনো। অন্য কোনো ফ্যামিলি হলে বলতো বাচ্চা অ্যাবর্শন করিয়ে নিতে, কিন্তু তোমার ফ্যামিলি এটা কখনো করবেন না। কারণ তোমার ফ্যামিলি তোমার বোনের কষ্টটা দেখেছেন, তো না বলার কোনো চান্সই নেই। তো কি হয়েছে? তুমি আমাদের মাঝখানে আমার বোনকে টেনে নিয়ে আসছো কেন বলো তো? সুন্দর বলে, আরে আমি এর জন্য এরকম বলছি তুমি যাতে এই সিচুয়েশনটার ফায়দা উঠিয়ে উনাদেরকে রাজি করতে পারো। লীলা বলে, এত বড় মিথ্যা কথা বলার চেয়ে আমি দরকার হলে সত্যিটাই জানিয়ে দেব। আর যদি উনারা না মানেন তখন কি করবে? এই মিথ্যা কথা বলার জন্য আমরা চান্স তো একটা পাবো। লীলা বলে, আমি এরকম কিছুই করব না, এটা কান খুলে শুনে রাখো। তবে শেষমেশ সুন্দর লীলাকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেয়। আচ্ছা, এই প্রেগন্যান্সির জন্য তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? কি যে বলো তুমি! এটা জানলে ঘরের ঝাড়ু একটা আস্ত থাকবে না। যে মিথ্যা তোমার ওখানে চলবে, এটা আমার এখানে চলবে না। একটা কথা জানিয়ে রাখি, ছোটবেলার সুন্দরা লীলাকে দেখে কনফিউজড হয়ে যাবেন না। এদের শুধু সামনে রাখা হয়েছে সিনেমার প্রকৃত ফিল্ম টাচ পাওয়ার জন্য। কাহিনীতে ওদের খুব একটা টাচ নেই। সুন্দর একটু ভেবেচিন্তে বলে, এর জন্য আমাদের আরেকটা মিথ্যা কথা বলতে হবে। কি বলবে? আমার দ্বারা বাচ্চা জন্ম দেওয়া সম্ভব না। একবার ভাবো লীলা, আমি আমার পরিবারের একমাত্র ছেলে সন্তান। এটা জানার পরও তুমি আমাকে বিয়ে করতে চাও। একবার চিন্তা করে দেখো আমার পরিবার তোমাকে কোন নজরে দেখবেন, তোমার কতটা সম্মান বেড়ে যাবে ভাবতে পারছো? লীলার তো সুন্দরের এসব আইডিয়া মোটেও পছন্দ হচ্ছিল না। তুমি যা বলছো বুঝে শুনে বলছো তো? এটা উনাদের বিশ্বাস করাবে কি করে? সুন্দর বলে, এর জন্য রিপোর্ট বানিয়ে নেব। তো এরপর সুন্দর আর লীলার ডিসিশন নিয়ে আমেরিকা কিছুদিনের জন্য চলে যাবে। আর লীলারও স্বপ্ন ছিল এমেলিয়া আইল্যান্ড বিয়ে করার। তাদের সিদ্ধান্ত এরকম ছিল, বিয়ে করে তাদের পরিবারকে একটু আগে যা প্ল্যান করলো তা জানাবে আর কি। কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। পরিবারকে মানানোটাই ছিল অনেক বড় টাফ। আর লীলার কাছে আমেরিকার ভিসা পাসপোর্ট থাকলেও সুন্দরের কাছে তো তাও নেই। এর জন্য সুন্দর সোমিয়াকে গিয়ে ধরে। সোমিয়াকে তাদের ম্যানেজার 2-3 দিনের মধ্যেই একটা প্রজেক্টের জন্য আমেরিকা পাঠাবেন। সোমিয়া সুন্দরের হিস্ট্রি জানার পর ওরও এটা মনে হয় সুন্দরকে আমেরিকা পাঠানো উচিত। এখানেও যত সব কাণ্ড করে সুন্দর, যদি সব ভেঙে বলতে যাই এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তবুও ছোট করে একটু বলে দিই, সোমিয়া তো আর এমনি এমনি যাবে না বলে না করতে পারবে না, কোনো তো বাহানা বানাতে হবে। এর জন্য সুন্দর সোমিয়ার দাদিকে জীবিতই মেরে ফেলে। মানে তাদের ম্যানেজারকে গিয়ে জানায় হঠাৎ সোমিয়ার দাদি মারা গেছেন, এখন সোমিয়া আমেরিকা যেতে পারবে না। তবে এই কাকুও চালাক কম না, হুট করেই একজন এক কথা বলে ফেললো আর উনি বিশ্বাস করে নেবেন। অনেকক্ষণ কথাটাকে শুধু গুলান। শেষ পর্যন্ত ওনার যখন এটা বিশ্বাস হয় সোমিয়া আসলেই সত্যি কথা বলছে, এখন কি আর করা, এই অকর্মাকেই পাঠাতে হবে। এবার ভিসা পাসপোর্ট সবকিছুই রেডি। তো এবার প্রশ্ন, সুন্দর তার পরিবারকে কিভাবে মানাবে? এই লোকটার নাম জুগারাও। উনি একজন পণ্ডিত। ছোটবেলায় ওর যখন আমেরিকায় যাওয়া ক্যান্সেল হয়ে যায়, আঙ্কেল এই কাকুকে সুন্দরের কুণ্ডলি দেখিয়েছিলেন। কাকু জানিয়েছিলেন সুন্দরের গ্রহ দোষা আরো এটা ওটা ভালো না, সুন্দর কখনো আমেরিকা যেতে পারবে না। তো সুন্দর আজ উনাকে ফোন করে বলে,
আঙ্কেল আপনার তো একটা মেয়ে আছে, ভাবছি ওকে এর মধ্যে পালিয়ে নিয়ে যাব। চিন্তা করবেন না, 2 মাসই ওর সাথে থাকবো, ঠিক 2 মাস পর ওকে আবার আপনার কাছে পাঠিয়ে দেব। কেমন লাগবে আপনার? কাকু তখন আঙ্কেলকে ফোন করে বিভিন্ন ধরনের এটা ওটা মিথ্যা আশ্বাস দিয়ে সুন্দরকে আমেরিকা পাঠানোর জন্য বলেন। আঙ্কেল কাকুকে খুব ভরসা করতেন। এখন কাকু যখন বলছেন তো সবকিছু ঠিকই আছে হয়তো। আঙ্কেল আর সুন্দরকে বাধা দেন না। এদিকে লীলার বাবাকে বলে আমেরিকায় এই ফটোগ্রাফিং কোর্সটা করতে চায়। জানেনই তো আঙ্কেল লীলাকে কোনো কিছুতেই বাধা দেননি, তো আজ কি করে দেন, সিনের পর শিফট হয় এখানে, যেখান থেকে আমাদের সিনেমাটা শুরু হয়েছিল। সুন্দর অপেক্ষা করছে কার জন্য এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ লীলার জন্য। কিছুক্ষণ পর লীলা আসলে দুজনের পর আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা জার্নির পর দুজন ওই জায়গায় চলে আসে যেখানে আসার লীলার অনেক দিনের স্বপ্ন ছিল, এমিলিয়া আইল্যান্ড। কিন্তু তাদের কপাল এতটাই খারাপ, এখানে এসে জানতে পারে এই বছরের জন্য আইল্যান্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। দুজনের মন খারাপ হয়ে যায়। লীলার একটু বেশি মন খারাপ হয়। কত স্বপ্ন ছিল এখানে আসার, কিন্তু এত কাছে এসেও ওখানে যেতে পারলো না। বিয়ে তো আর হলো না। দুজনের পর একটু চিন্তা ধারণা করে সিদ্ধান্ত নেয় তাদের পরিবারকে প্ল্যানের বিষয় জানিয়ে দেবে। সুন্দর বলে আসলেই? লীলা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। দুজনেই দুজনের পরিবারকে ফোন করে। লীলার মা বলেন লীলাকে ঘরে চলে আসতে, এরপরই ফোন কেটে দেন। সুন্দর বলে আমার পাপা খুব ভালো করে কথাগুলো শুনেছেন, কিন্তু একটা কথাও বলেননি। তো আমার সিনেমা লাভার ভাই ও বোনেরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাকি অংশটুকু খুব শীঘ্রই আপলোড দেব। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।